আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা 7। লেখক DRM সোহাগ। মাইরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুহাতে ইরফানকে ধাক্কা দিয়ে ইরফান মায়রার দুহাতে তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মায়েরা ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা, মা, মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শব্দ চোখে মায়েরার দিকে তাকায়। হঠাৎই মায়েরার গলা থেকে ওড়না টান দিয়ে নিয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়েরার দুহাত পিছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়েরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়েরা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতেই কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মায়েরার হাত বেঁধে সরে গেলে মায়েরার কান্নার মাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলে একটা অসভ্য। আপনার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভাঙছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়েরার এত বকবক নিতে পারল না। ডান হাতে মায়েরার মুখ টেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মায়েরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে মায়েরার ডান হাতে হাত দিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়েরার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মায়েরার পা ধরে এক পাশে জোরে টানল। মায়েরা জোরে। ইরফান মায়েরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়েরাকে এখনো কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়েরা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে চাইছেন? লজ্জা করে না? অসভ্য, ইতর, বেয়াদব। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্র বাবার অসভ্য বলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়েরাকে দাঁড় করায়। দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই দু গাল আস্ত থাকবে না। মায়েরা রেগে আবারও জোরে চেঁচিয়ে বলে, করবো না আমার মুখ, আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতের ফালুদা করে দিল। আর বলতে পারে না। বাম গালে একটা শক্ত পক্ত থাপ্পড় পড়ে। মায়েরা ডান দিকে হেলে যায়, কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা 2 দিন থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মায়ের মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে কস্টেপ এনে মায়েরাকে টেনে মায়েরার মুখে লাগিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়ের ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন ডেবে যায়। মায়েরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভ্রু কুঁচকে তাকালো। এই বিছানা এত নরম কেন? অদ্ভুত। হঠাৎ ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মায়েরার মনে পড়ে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। মায়েরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়ে ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়, ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মায়েরার কেমন দমবন্ধ লাগছে। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও দমবন্ধ লাগে। আর এই ঘরের সব জানালা লাগানো। মায়েরা বাধা মুখে বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশ থেকে থেকে এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পেছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিল হয়ে আসে। মায়েরা বুঝতে পারে ওড়নার গিট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। দু হাতে মোছামুছি করতে করতে কিছুক্ষণের মাঝে ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মায়েরা খুশিতে ছোটোখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে কস্টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে
দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে সে। কিন্তু দুঃখের বিষয়, দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে তোয়ালে জড়ানো, উদাম শরীর। মায়রাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। মায়রা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। ছি ছি ছি। চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, কাপড় পরে আসুন। ইরফান মায়রার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড়ে দিয়েছিল, একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে পাশে আনলো। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রা এদিক ওদিক তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওনার দিকে তাকায়। মায়রার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মায়েরা দু হাতে দুগাল চেপে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুইবার ফেলেছেন আমাকে। পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মায়েরা বাক্য শেষ করার আগে ইরফান দরজা খুলে মায়ের হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা হা করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসভ্য, অসহ্য লোক একটা। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ দেখে বলে, মায়েরা, তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মায়েরা দাঁড়িয়ে যায়, হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে শার্ট প্যান্ট পরেই কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মায়েরা শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই, উপরে এসো। ইরফান ভাই, 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়েরার দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, আসছে ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মায়েরার দিকে তাকিয়ে বলে, মায়েরা, তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারিত করলে, জাহিদ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়েরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতের দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই, কিছু বলবে? ইরফান বেলকনি দরজার সামনে উল্টে ফিরে দাঁড়িয়ে ছিল। জাহিদের কথায় পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল, সে কি কিছু করেছে? আবার ভাবল, না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে। জাহিদ ভ্রুকুচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বা রিতাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো। আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করাতে তো অনেক টাইম লাগবে।
সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলল, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মায়েরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে। মায়েরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে। মিস্টেক। তখন মায়েরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতপর মেয়েকে হেসে বলে, না আমি আয়রন করাতে পারবো, যাচ্ছে ঘুরতে যাবো না, মজা করলাম আর কি। ইরফান দু হাতের শার্টের হাতা কোণে পর্যন্ত গুটিয়ে হাত ঘুরে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দু হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না আসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হলো না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। যারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও, আর এসব কার শার্ট প্যান্ট, চুরি করো নাকি? পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছন ফিরে তাকালে দেখে ইরফান অনেকটা এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের ওপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারার তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন, জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামুন্ডির ঘরে ঢুকছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে দুপা এগিয়েছে। তখনই ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো মুখ করে পেছন ফিরে তাকালো। অতঃপর বলল, ইরফান ভাই আমার 1 নম্বর পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভ্রুকুচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ, তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ, কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দিল, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলেন, জাহিদ, জাহারা থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো, ফাস্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বলো, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিল। অতঃপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নিব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘুরে দেখলো। অতঃপর বলল, দ্রুত আসতে বলো, আমার লেট হচ্ছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন জাহিদও বেরিয়ে যায়। রুমানুয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ের সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ের সামনে যেও না কেমন? মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি, ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার করে তুলে ছুঁড়ে ফেলেছে, কোমরে এখনো একটু ব্যথা আছে, বুঝলে? ইনায়া অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়েছে। মায়েরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে মেয়ে। মায়েরা হেসে বলল, আচ্ছা ওসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এ তো ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবে? আমি ঘুরে ঘুরে দেখবো। ইনা অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো, প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনা মায়েরার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা হেসে বলল, না আপু, ঠিক হয়ে যাবে।
এটা বলে গায়ে বোরকা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, বুঝলে? তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ের জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন নিয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। তখন এখনের মতো ভিলেনি নায়ক লাগবে না, বুঝলে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে ফেলল। কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। লাস্ট কথায় না চাইলেও হেসে ফেলল। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গেলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা আবারও কিছু বলতে নিলে ইনায়ার চোখ মায়রার মুখ চেপে বলে, মায়রা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার চিপ দিয়ে ঠোঁট ভেজে। আজ শেষ। ইরফান রেগে ঘরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত? মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ের পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ের নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়রার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলুন, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি। এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো বলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃশ্য দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে মায়রার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে নেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনায়ের পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নেয়। তবে ইনায়ের জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে লম্বা শ্বাস টানে।